উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন। আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়, মানে গভর্নমেন্ট আসলে কে এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় না একটা বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতে হাসিনা। তো এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্ট। দেখুন একটু এটা হচ্ছে রাঙামাটি জেলায় যারা ছাত্র দলের পদ পায় নাই তারা এই স্লোগান দিচ্ছে এবং এভাবে বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা সড়কে টায়ার জ্বালিয়ে শহরের ভিতরে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। তাদের স্লোগানটা কি? চাঁদা লাগলে চাঁদা নে, নাসির তুই পদ দে, ইত্যাদি শুনেছেন সব আপনারা। তার মানে কি? তার মানে এই যে কমিটিটা গঠিত হয়েছে সারা দেশে, এখানে বিরাট একটা অর্থের বাণিজ্য হয়েছে, অর্থের লেনদেন হয়েছে। তার মানে কমিটি মানেই অর্থ বাণিজ্য। মির্জা ফখরুল ও সালাউদ্দিন আহমেদকে নিয়ে বিএনপির অভ্যন্তরীণ তোলপাড় এবং বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। দর্শক, বিএনপির ভিতরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, চাপা উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মেইন স্ট্রিম বিএনপির প্রচণ্ড ক্ষোভ এবং সালাউদ্দিন আহমেদ কার্যত একলা হয়ে পড়েছেন। তার গ্রুপে লোক নাই, শক্তিশালী কোনো গ্রুপ তৈরি করতে পারেনি। তারপরও মাত্র দুইটা শক্তির উপর ভিত্তি করে সালাউদ্দিন আহমেদ এখন মির্জা ফখরুলকে জয় বাংলা করে দিয়েছে। এখন শিক্ষা কি শুধুমাত্র বইপত্রের পড়াশোনাতেই শিক্ষা হয় না? অনেক মানুষ আছেন যারা উচ্চশিক্ষা নেয়নি কিন্তু তাদের জ্ঞান অপরিসীম, এবং অনেক মূর্খ আছেন, প্রচুর লেখাপড়া করেছেন, প্রচুর সার্টিফিকেট পেয়েছেন, বাট দে আর আনএডুকেটেড। দে ডোন্ট নো হাউ টু টক, দে ডোন্ট নো হাউ টু প্রেজেন্ট দ্য সাবজেক্ট টু দ্য পিপল। এই মনি ওদের দলের একজন, নামে মাত্র শিক্ষা গ্রহণ করছেন, আসলে এখানে কিছু নাই। নইলে একজন মুসলিম ধর্মের মানুষ হয়ে, যার পিতা মাতা মুসলিম, যার স্বামী মুসলিম, যার সন্তানরা মুসলিম, সে কি করে বলে চাঁদাবাজি জাকাতের চেয়ে ভালো? নাউজুবিল্লাহ। আরেকজন সন্ত্রাসী আছেন ঢাকা 10-এই তো মনে হয়, ওনার নাম যেন কি, আল্লামা রবিউল ইসলাম, চাঁদাবাজি খুনের আসামি। ওনাকে হলো রেল গার্ড, নৌবাহিনী সবকিছুর দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওইখানে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি চলে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে করা। আজকের এই এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আজকের এপিসোডটি সবার দেখা দরকার। ভিডিওর ভিতরে যা যা রয়েছে সকল কিছু আপনাদের দেখা এবং শোনার দরকার। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, বর্তমান রাষ্ট্রপতি জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে নানান কথা শোনা যাচ্ছে। হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু অবশেষে তাকে নিয়ে কঠোর ভাষায় কিছু কথা বলেছেন। পুরো এপিসোডে দেখলে আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন। এবং নীলুফার মনি তিনি যে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে সেটা নিয়েও কিন্তু কঠোর বক্তব্য রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে। তাই ধৈর্য সহকারে দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাই। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। মির্জা ফখরুল ও সালাউদ্দিন আহমেদকে নিয়ে বিএনপির অভ্যন্তরীণ তোলপাড় এবং বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। দর্শক, বিএনপির ভিতরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, চাপা উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মেইন স্ট্রিম বিএনপির প্রচণ্ড ক্ষোভ এবং সালাউদ্দিন আহমেদ কার্যত একলা হয়ে পড়েছেন। তার গ্রুপে লোক নাই, শক্তিশালী কোনো গ্রুপ তৈরি করতে পারেনি। তারপরও মাত্র দুইটা শক্তির উপর ভিত্তি করে সালাউদ্দিন আহমেদ এখন মির্জা ফখরুলকে জয় বাংলা করে দিয়েছে, মির্জা ফখরুলকে অকার্যকর করে দিয়েছে। মির্জা ফখরুল বিএনপির দুঃসময়ের মহাসচিব, ব্যর্থ মহাসচিব, কিন্তু তারপরও ওই ব্যর্থতার উপর ভিত্তি করেই তো এক পর্যায়ে বিএনপি ক্ষমতা এসেছে। যেখানে কথা ছিল বিএনপি আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, মির্জা ফখরুলরা কোনদিন ক্ষমতার মুখ দেখতে পারবেন না, তার আগেই মারা যাবেন। মির্জা ফখরুল নিজেই এটা বিশ্বাস করতেন এবং রাজনীতি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, ক্যান্সার আক্রান্ত অসুস্থ স্ত্রীর পাশে থাকার ঘোষণাও দিয়েছে। কিন্তু সেই মির্জা ফখরুলদের হাত ধরেই যেভাবেই হোক না কেন বিএনপি ক্ষমতা এসেছে, সরকার গঠন করেছে। মির্জা ফখরুলদের এই শত ব্যর্থতার মধ্যেও যতটুকু সফলতা, তার কারণে কিন্তু সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে আসতে পেরেছে। নইলে শিলংয়ে ওই বিলাসী জীবনযাপন করতে হতো এবং ওইখানে বেশি রয়ের ট্রেনিং নিতে নিতেই সালাউদ্দিন আহমেদের জীবনও শেষ হয়ে যেত। দর্শক,
সেই মির্জা ফখরুলকে এখন ধৈঞ্চা বানিয়ে দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ। অথচ বিএনপিতে সালাউদ্দিন আহমেদের অনুসারী নেই। মির্জা ফখরুল একটা গ্রুপ আছে, একসময় বিএনপিতে ভাইয়া গ্রুপ এবং আম্মা গ্রুপ ছিল, মানে তারেক রহমান গ্রুপ এবং খালেদা জিয়া গ্রুপ। অপেক্ষাকৃত ইয়াং নেতারা হাওয়া ভবন কেন্দ্রিক তারেক রহমান কথা রাজনীতি করতেন, আর মুরব্বী নেতারা খালেদা জিয়ার কথা রাজনীতি করতেন। এবং মুরব্বী অনেকের সাথে এই গ্রুপ সেই গ্রুপ না, কারণ তারেক রহমান নেতৃত্বে একটা শক্তিশালী বলয় থাকলেও এটা যে একদম খালেদা জিয়া গ্রুপ বা আম্মা গ্রুপের বিপরীত। যারা 111-এর সময় বা বিএনপি সময় 2001 থেকে 2006 বিএনপির ইতিহাস জানেন, তারা ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপের গল্প সবাই জানেন। মানে এটা একটা মজার গ্রুপ, এটা ওইভাবে শত্রুতার গ্রুপ না, আবার গ্রুপিংও আছে ফ্যামিলি পলিটিক্সের মতোই। যেমন একটা যৌথ ফ্যামিলিতে অনেক সময় দেখবেন যে শ্বশুর ছোট বউকে পছন্দ করে আর শাশুড়ি বড় বউকে পছন্দ করে, ননদ দেবর কেউ অমুকের পক্ষে কেউ তমুকের পক্ষে, একজন আরেকজনের বিরুদ্ধে ক্লিক লাগায়। ইন্ডিয়ান সিরিয়াল একসময় আমরা দেখতাম, আর এখন বাংলাদেশি সিরিয়ালগুলোতেও টুকটাক দেখা যায়। এটাই আমাদের গল্প। একসময় ভারতের অনেক জনপ্রিয় সিরিয়াল ছিল, বাংলাদেশের সিরিয়াল, এখানে এগুলো আছে। এরকম সফট গ্রুপিং ছিল ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপ। খালেদা জিয়া এখন আর নেই, এখন তো আর এই গ্রুপিং থাকার প্রশ্নই আসে না। তবে সাব গ্রুপ আছে, রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটা গ্রুপ আছে। এছাড়া যেমন রাকিবুল ইসলাম বকুল, আইজুল বারী হেলাল, এদের মধ্যে কিছু কন্ট্রাডিকশন আছে। ছাত্র দলের নেতৃত্বটা কার মাধ্যমে সেট আপ হবে, রাকিবুল ইসলাম বকুল না আইজুল বারী হেলাল, কোন গ্রুপ, এটা নিয়ে নানান ঝামেলা আছে। আইজুল বারী হেলাল গ্রুপ এখন কোন ঠাসা, বকুল গ্রুপ আগানো, সেই জন্য আইজুল বারী হেলালের ভাইসটাকে ছাত্র দল থেকে একদম ধৈর্য বানিয়ে দেওয়া হয়েছে, পদ পদবি খেয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক হিসাব নিকাশ আছে। এবং শহীদুদ্দিন চৌধুরী এনির একটা গ্রুপিং করেন। সেই জায়গায় সালাউদ্দিন আহমেদের কিন্তু কোনো গ্রুপ নাই। সালাউদ্দিন আহমেদের শক্তি তিনটা, এই তিন শক্তিতে বলিয়ান হয়ে মির্জা ফখরুলের মতো নেতাকে অকার্যকর করে দিয়েছেন। শুধু মির্জা ফখরুলকে অকার্যকর করে দিয়েছেন তারা, মির্জা ফখরুল রাজনীতিতে চুপচাপ, যার ফলে মির্জা ফখরুলের যে পিআর টিম যেটা চালাতেন মূলত তার, এমনকি মির্জা ফখরুলের ফেসবুক পেজ, এটাও মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, যিনি ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত, মানে ধান্দাবাজ এবং প্রতারক কত প্রকার কি কি, এটা যদি দেখতে চান ওই ফাহাম আব্দুল সালামের দিকে তাকান। এই ফাহাম আব্দুল সালাম আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যে 71 এটা ছিল বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় স্ক্যাম, এটা বলেছেন। আর এখন তিনি নিজে এসে মুক্তিযুদ্ধ ব্যবসা করেন, জামাতকে আওয়ামী মুক্তি চেতনার ভাষায় গালি দেন। এর চাইতে বড় বাটপাড়া হতে পারে না। এই জন্য জনগণ বা সোশ্যাল মিডিয়ায় তিনি ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত, ফাহাম আব্দুল সালাম। তো এই ফাহাম আব্দুল সালাম মির্জা ফখরুলের মেয়ের জামাই, যেখানে সাইয়েদ আব্দুল্লাহ, ডাক্তার জাহেদের মতো ছোটখাটো ইউটিউবার এরা প্রতিমন্ত্রী মর্যাদায় বড় বড় পদ পায়, আর সেখানে ফাহাম আব্দুল সালামের মতো উচ্চশিক্ষিত এবং মেধাবী ডেসপিকেবল মাদারবোর্ড কিচ্ছু পেল না। এটা হতাশা। এটা মূলত সালাউদ্দিন গ্রুপ হতে দেয়নি, মির্জা ফখরুলদেরকে বঞ্চিত করেছে, এটা হচ্ছে সত্য কথা। এই জায়গায় এখানে এটা সালাউদ্দিন গ্রুপ কিভাবে এটা পালেন, যে ফাহাম আব্দুল সালামের মতো যোগ্য ডেসপিকেবল মাদারবোর্ডকে কিচ্ছু দেওয়া হলো না। সালাউদ্দিন আহমেদের পাওয়ার তিনটা। নাম্বার 1, তিনি রয়্যাল লোক, ভারতের লোক, শিলংয়ের ট্রেনিং প্রাপ্ত লোক। এ কারণে তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। এবং অনেকে বলছেন মজা করে যে বিএনপি 17 বছর যাবৎ শুধু ভারপ্রাপ্ত দিয়ে চলেছে, ভারপ্রাপ্ত মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আর এখন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তারেক রহমান আসলে প্রধানমন্ত্রী হলো, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিনের প্রধান শক্তি ভারত, দ্বিতীয় প্রধান শক্তি তারেক রহমান নিজে। কারণ তারেক রহমানকে বাসায় যে প্রাইভেট পড়িয়েছেন ছোটকালে, তারেক রহমান হাউস টিউটর ছিল এই সালাউদ্দিন আহমেদ। অতএব এখানে একটা আলাদা ইমোশন বা আলাদা একটা সম্পর্ক কাজ করে। তো এই যে শক্তি, এটার উপর ভিত্তি করেই সালাউদ্দিন আহমেদ এখন মির্জা ফখরুলকে অকার্যকর করে সরিয়ে মির্জা ফখরুলের গ্রুপের লোকজনকে বঞ্চিত করে তিনি মহাসচিব হওয়ার দৌড়ে প্রায় এগিয়ে গেছেন। এতে বিএনপি একটা ডিজাস্টার হতে পারে, কারণ সালাউদ্দিন আহমেদের এরকম কোনো গ্রুপ নাই। তো শুধু ভারত এবং তারেক রহমানের ব্যক্তিগত আনুকূল্য দিয়ে তিনি দলের উপর ভালো আধিপত্য বিস্তার করতে পারবেন বলে মনে হচ্ছে না। আর সেটা না করতে পারলে দলে বিশৃঙ্খলা হবে, দলের শৃঙ্খলা প্রতিষ্ঠা তিনি করতে পারবেন না, যেটা মির্জা ফখরুলের সময় ছিল। খবর, অবসর চান মির্জা ফখরুল, মহাসচিব পদে পরিবর্তন ইঙ্গিত। অবসর চান বলতে অপমানিত করে তাকে অবসর পদ তৈরি করা হয়েছে। মির্জা ফখরুলকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয় না, সব জায়গায় সালাউদ্দিন আহমেদ, বিএনপি মানে এখন সালাউদ্দিন আহমেদ, তাতে মির্জা ফখরুল তো অবসর চাইবেন, তিনি ব্যক্তিত্ব সম্পন্ন লোক। চলতি বছরই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরিবর্তন আসে মহাসচিব পদে, যদি মন্ত্রণালয় চালাতে পারেন তাহলে মহাসচিব পদ তিনি চালাতে পারেন, কিন্তু না, সরিয়ে দেওয়া হবে। সালাউদ্দিন এসেছে, পদ ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যদি মির্জা ফখরুলকে স্বাভাবিকভাবে সরানো হয় সেখানে রুহুল কবির রিজভী আসতে পারেন, কিন্তু সালাউদ্দিন আহমেদ তো আসার কথা না। সালাউদ্দিন আহমেদ বিএনপিতেই ক্রানিগিরি করেছেন, বিএনপি সংগঠন গোছানো, মাঠ পর্যায়ের সাথে কানেক্টিভিটি, এটা কিন্তু সালাউদ্দিন আহমেদের ছিল না। কিন্তু মহাসচিব পদে ব্যাপক আলোচনা হচ্ছে সালাউদ্দিন আহমেদকে নিয়ে। আর আপনি দেখছেন যে এই যে সাম্প্রতিক নতুন বিষয়, জুলাই সনদ, গণভোট, নানান বিষয়ে মির্জা ফখরুল চুপচাপ। এমনকি দেশে যে ভয়াবহ সংকট চলছে, লোডশেডিং, জ্বালানি সংকট, এগুলো নিয়েও মির্জা ফখরুল তেমন কথাবার্তা বলছেন না, তেমন তাকে থামিয়ে দেওয়া হয়েছে। আজ আমি আপনাদেরকে দুটি ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো, তারপরে ওই বিষয়ে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, এই গত 2 দিন আগে এবি পার্টির 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায়
সেখানে উপস্থিত হয়েছিলেন জাতীয় সংসদের হুইপ বিএনপি দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম। তিনি যখন এবি পার্টির ওই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই সময় পিছন থেকে একজন শহীদের বাবা, জুলাই শহীদের বাবা, তার প্রতি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে বক্তব্য দিতে বাধা দিয়ে বলে যে আগে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন। এই সমস্ত মিষ্টি কথা আমরা এখানে শুনতে আসি নাই। ভিডিওটা আগে একটু দেখুন। আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, বাস্তবায়ন করেন। শুনতে শহীদ পরিবারের কথা কেউ বলতেছেন এখানে, ঠিক আছে? এখানে শহীদ পরিবার আছে, আপনি কোন দশের শহীদ পরিবারের কথা বলেন নাই, আপনি 3,000 আহতের কথা বলেন নাই। মানে অনেক জ্বালা আছে, আপনাদের মিষ্টি মিষ্টি বক্তব্য শুনতে শোনা আসেনি, এটা বলেন আপনারা ওয়াদা করছেন। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এখানে কিন্তু একটা পরিষ্কার বার্তা আছে। বার্তাটা কি? বার্তা হচ্ছে বিএনপি জনগণের কাছে জুলাই সনদ বাস্তবায়ন করার অঙ্গীকার করেছিল। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। যদিও তার দলের অনেক নেতাকর্মী গোপনে গোপনে মানুষকে না ভোট দেবার জন্য উদ্বুদ্ধ করেছে এবং না ভোট চেয়েছে। শুরু থেকেই বিএনপির ভিতরে এখানে একটা দ্বিচারিতা আমরা লক্ষ্য করেছি। এরপরে তারা ক্ষমতায় এসেছে, প্রত্যেকেই তাদেরকে সাধুবাদ জানিয়েছে এবং তাদের কাছে বিরাট একটা আশা ছিল যে এরা জুলাই সনদে যেহেতু স্বাক্ষর করেছে এটি বাস্তবায়ন করবে, জুলাই গণ অভ্যুত্থান যে উদ্দেশ্য নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে এটি সংগঠিত হয়েছে সেটি তারা বাস্তবায়ন করবে। কিন্তু গদিতে বসার সাথে সাথে ওইগুলো তারা পুরা বেমালুম ভুলে গেছে। কোনো কিছু এক কথায় জুলাই সনদ থেকে তারা এখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ঘুরে গেছে, ওইখানে আর তারা নাই। তারা সংস্কার প্রস্তাব যেগুলো ছিল সেগুলো বাতিল করে দিয়েছে, অসংখ্য অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে এবং অতি গুরুত্বপূর্ণ যেটি রাষ্ট্রের জন্য সাধারণ নাগরিকদের জন্য কমফোর্টেবল ছিল, মঙ্গলজনক ছিল, সেগুলো বাতিল করে দিয়েছে। বাতিল করে নিজেদের দলীয় স্বার্থ আদায় হয়, দলীয় স্বার্থ হাসিল করে, দলীয় পারপাস সার্ভ করে, এরকম ওই শেখ হাসিনার আমলের সবগুলো রেখে দিয়েছে। শেখ হাসিনা যা করেছিল তাই। তো এই করতে করতে এই কয়েকদিনের ভিতরেই কিন্তু জনগণের ভিতরে তাদের প্রতি একটা ক্ষোভ প্রকাশ পেয়েছে এবং তিনি যখন আশরাফ উদ্দিন নিজামের উপরে যখন ক্ষোভ ঝাড়ছিলেন তখন কিন্তু আপনারা দেখেছেন তার পিছন থেকে প্রত্যেকেই ওই শহীদের বাবাকে সাপোর্ট করেছে এবং ঠিক ঠিক বলে সবাই করতালি দিয়েছে। করতালি দেয়া বা না দেয়া বড় বিষয় নয়, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা সরকার হয়তো উপলব্ধি করতে পারছে কিনা। যদিও এই ঘটনাটাকে সরকার জামাত বলে চালিয়ে দিতে চাচ্ছে যে জামাতের কর্মী সমর্থকরা এই কাজ করেছে, সব জায়গায় এটি করে ভাই আপনারা পার পাবেন না। আওয়ামী লীগও কিন্তু এই কাজ করতো, তারা জনগণের রায়কে জনগণের মতামতকে তোয়াক্কা না করে তারা ওইটাকে কোনো ঘটনা ঘটলো এটাকে তারা জামাত বিএনপি বলে চালাতো, বিএনপি জামাত শিবির বলে চালাতো। বিএনপি জামাত শিবির কি জনগণের ভিতরের অংশ নয়? এরা কি জনগণের বাইরের অংশ? তাহলে কেন আপনার এটি মনে হচ্ছে যে যারা করছে জামাত শিবির ওরা জামাত শিবির? শেখ হাসিনা যা মনে করেছিল, যারাই বিরোধিতা করবে তাদেরকেই যদি আপনি এইভাবে জামাত শিবির করে আলাদা করতে থাকেন তাহলে তো আওয়ামী লীগের মতো ঘটনা ঘটবে। আওয়ামী লীগ কি কোনোদিন ঘটনাক্ষরেও কল্পনা করেছে? তারা তো সবসময় জামাত শিবির করেই ওটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আখেরে ফলটা হয়েছে কি? সবই তাহলে জামাত শিবির হয়ে গেছে। এখানে আপনি আপনার বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি বিরোধিতাকে, আপনার বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি অসন্তোষকে আপনি যখন জামাত শিবির বলে উড়িয়ে দেবার চেষ্টা করবেন, ওই আওয়ামী লীগের মতো ওইটা একদিন মহিরুহেতে পরিণত হবে। সুতরাং এইটি আমলে নিন, এটা আমলে নেবার দরকার আছে। ইতিমধ্যেই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু হতে শুরু করেছে। জুলাই সনদের সাথে গাদ্দারি করে হয়তো ক্ষমতা খুব বেশি দিন টেকসই করা একটু কঠিনই হয়ে যাবে। অনেক সময় দলীয় দৃষ্টিকোণ থেকে তাকালে হয় কি, দলীয় চশমা পরা থাকে, ওই ফ্রেমের ভিতরে অন্য কিছু প্রবেশ করে না। এই জন্য দলীয় দৃষ্টিকোণের বাইরে গিয়ে বিরোধী মতের যারা আছে তাদের কথা শোনার চেষ্টা করুন, তাহলে অ্যাকচুয়াল ফিগারটা পাবেন, অ্যাকচুয়াল ঘটনাটা, ইফেক্টটা আপনাদের চোখের সামনে ধরা পড়বে। যাই হোক, এবার আসুন আমরা দ্বিতীয় আরেকটি ভিডিও দেখি। করতে রাখেন না, সমস্যা নেই ভাই, আমি সারা জীবন আপনাদের মতো থাকবো। দুইটা হাত বাঁকা জানেন কেন? এই দুইটা হাত বাঁকা শুধু এনিমের সাথে যাওয়ার কারণে। ভাই এই হাতটা আপনি দেখেন এখনো বাঁকা, এই হাতটা কারণে আমি কুশে গালিতে মার খাইছি। এই যে ভিডিওটা দেখলেন, এই ছেলেটার বয়স কত? কমসে কম 40+। অনেকেই বলছেন এটা 50 হয়ে গেছে। ছেলেটা লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের কমিটিতে পদ না পেয়ে তিনি এইভাবে ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করেছেন। হ্যাঁ, তিনি ছাত্র দলের, সারা দেশে ছাত্র দলের কমিটি গঠিত হয়েছে, জেলা কমিটি। এটি অবশ্য ভালো একটা দিক। ছাত্র দল দীর্ঘ 18 বছর পরে তাদের কমিটি করতে তারা সক্ষম হয়েছে। সারা দেশে জেলা কমিটি দিয়েছে, উপজেলা কমিটি দিয়েছে, ওয়ার্ড কমিটি দিয়েছে, বিভিন্ন জায়গায় ঢাকা মহানগরের ভিতরে দিয়েছে। আমার পরিচিত অনেকেই তারা পদ পেয়ে আলহামদুলিল্লাহ পড়েছে, এটি ভালো, তারা পদ পেয়েছে। তো এই 40 ঊর্ধ্ব একজন ব্যক্তি তিনি ছাত্র দলের জেলা কমিটিতে জায়গা না পেয়ে লাইভে এসে কান্নাকাটি করছেন। এটা কি স্বাভাবিক কথা? ছাত্র দল সাধারণত তাদের বয়স কত হতে পারে? আমি ধরে নিলাম এসএসসি থেকে শুরু। এসএসসি যে পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষা দেওয়ার পরে তার বয়স 16+। 16+ থেকে তার অনার্স মাস্টার্স শেষ করা পর্যন্ত 26-27 বছর, সর্বোচ্চ 30 বছর হয়তো যেতে পারে। 40 বছর 45 বছরের একজন মানুষ কি করে ছাত্র দলের কমিটিতে পদ না পেয়ে সে কান্না করতে পারে এবং এই আশা করে যে সে ছাত্র দলের কমিটিতে জায়গা পাবে? তার মানে বিষয়টি তো এখানে স্বাভাবিকতা হারিয়েছে। এখানে আর ওই স্বাভাবিকতা নাই, ছাত্র দল আর ছাত্রদের হাতে নাই, চলে গেছে ওটা যুবকদের হাতে।
বা মাঝবয়সীদের হাতে। এবং শুধু তাই নয়, বাস্তব উদাহরণ দেখুন, বর্তমান ছাত্র দলের যে সভাপতি সেক্রেটারি, সভাপতির সেশন কত 2005-6, আর সাধারণ সম্পাদকের সেশন 6-7, অর্থাৎ 1 বছরের সিনিয়র জুনিয়র। কত বছর বলুন তো? 20 বছর ধরে একজন মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। 20টা বছর, চিন্তা করতে পেরেছেন? এই ব্যাপারে মজার একটা ঘটনা আছে। ছাত্র দলের সভাপতি রাকিবউদ্দিনকে একবার এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি নতুন কমিটি দিবেন কিনা। 5 আগস্টের পরপরই এই ঘটনাটা ঘটেছিল। সে বলেছিল যে না, এই মুহূর্তে আমাদের কমিটি দেওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ দীর্ঘদিন আমরা লড়াই সংগ্রাম করেছি, আমরা আমাদের অনেকেই অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি, সুতরাং এই মুহূর্তে আমরা কমিটি দিচ্ছি না। তার এই কথার ভিতরে কিন্তু একটা ইঙ্গিত ছিল। কিসের ইঙ্গিত? দীর্ঘদিন তারা সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছে। কোন সুযোগ সুবিধা? একেবারে ডেফিনেটলি এটা অর্থ কামাইয়ের সুযোগ সুবিধা। এটার প্রমাণ লাগবে না? এটার প্রমাণ নেন, এই ভিডিওটা দেখুন একটু। এটা হচ্ছে রাঙামাটি জেলায় যারা ছাত্র দলের পদ পায় নাই, তারা এই স্লোগান দিচ্ছে এবং এভাবে বিক্ষোভ সমাবেশ করছে, এবং তারা সড়কে টায়ার জ্বালিয়ে, শহরের ভিতরে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। তাদের স্লোগানটা কি? চাঁদা লাগলে চাঁদা নে, নাসির তুই পদ দে, ইত্যাদি। শুনেছেন সব আপনারা। তার মানে কি? তার মানে এই যে কমিটিটা গঠিত হয়েছে সারা দেশে, এখানে বিরাট একটা অর্থের বাণিজ্য হয়েছে, অর্থের লেনদেন হয়েছে। তার মানে কমিটি মানেই অর্থ বাণিজ্য, এটা কমিটি বাণিজ্য বলে এটাকে। এবং এরা কিন্তু পরিষ্কারভাবে যে অভিযোগটা এনেছে, তারা বলেছে এখানে টাকা এবং আইফোনের বিনিময়ে পদ দেওয়া হয়েছে। এক একটা আইফোনের দাম মনে করেন 1.5 লাখ টাকা। তার মানে কি? তার মানে যে পদই যাকে দিয়েছে কমপক্ষে 2 থেকে 3 লাখ টাকা এখানে হাতিয়ে নেওয়া হয়েছে। আমরা ছাত্রলীগের কমিটির ব্যাপারে শুনেছি ওই সময়, আপনারা প্রত্যেকেই শুনেছেন, খোঁজ খবর যারা রাখেন। বিশেষ করে নারী সদস্যরা ছাত্রলীগে পদ পেতে গেলে তাদের ছাত্রলীগের যিনি সভাপতি সেক্রেটারি বা ওই গ্রুপের যিনি প্রধান, তার মনোরঞ্জন করতে হতো, তাকে তুষ্ট না করে কেউ পদ পেত না। আর ছাত্র দলের ক্ষেত্রে এসে আমরা নতুন এই বিষয়টি আমাদের সামনে এলো, যেখানে টাকা ছাড়া পদ দেওয়া হয় না, টাকা নিয়ে তাদেরকে পদ দেওয়া হচ্ছে, টাকার বিনিময়ে। যে টাকা বেশি দিতে পারছে সেই। তাহলে একটা ছাত্র সংগঠনের কমিটিতে ঢুকতে হলে টাকা দিয়ে ঢুকতে হচ্ছে। কারণ কি? এখানে কি আছে? টাকা দিয়ে কেন এখানে ঢুকতে হবে? আমরা তো ছাত্র শিবিরের কমিটি দেখেছি, সেখানে কেউ পদ নিতে চায় না, কারণ ওইখানে গেলে 4 আনা পয়সা ইনকাম নাই, বরং নিজের পকেট থেকে আরো দিতে হয়। আর এখানে তার উল্টা টাকা দিয়ে পদ নিচ্ছে। তো টাকা দিয়ে যখন পদ নিচ্ছে, তখন তো এই ছেলে ওই টাকাটা তুলবে। একজন ছাত্র মানুষ 1.5 লাখ 2 লাখ টাকা দিচ্ছে এমনি এমনি, কি কারণে? এই টাকা দেওয়ার হেতু কি? এই টাকাটা সে কোথা থেকে দিচ্ছে, কেন দিচ্ছে? এই টাকা দেওয়ার পরে সে কমিটিতে পদ পাওয়ার পরে কি করবে? তখন তো তার ডেফিনেটলি সে চাঁদাবাজি করবে, সে মানুষকে মারবে, ধরবে, কাটবে, কেটে টাকা উপার্জন করবে। তার ওই পদ ব্যবহার করে, তার ওই ক্ষমতা ব্যবহার করে সে ছিনতাই করবে, ডাকাতি করবে। এটাই তো। এছাড়া তো অন্য কোনো উপায়, অন্য কোনো কথা আমাদের মাথায় আসছে না। যেহেতু টাকা দিয়ে পদ নিতে হচ্ছে, এটা বিরল ঘটনা। এই ঘটনা আমাদেরকে হতভম্ব করেছে যে একটা ছাত্র সংগঠনের ওয়ার্ড পর্যায়ের দায়িত্ব নিতে গেলেও, পদ পেতে গেলেও টাকা দিতে হচ্ছে। তাহলে এটা কোন ছাত্র সংগঠন? ইসলামের 5টি স্তম্ভ আছে, আপনারা সবাই জানেন। সেই 5টি স্তম্ভ কি কি? নাম্বার 1 মানে 1 নম্বর হলো শাহাদা, মানে ঈমান। সেখানে পরিষ্কার বলা আছে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র প্রেরিত রসুল। তাকে মান্য করেই, এই বিশ্বাসে একজন মানুষ ইসলামের ধর্মে প্রবেশ করে। 2 নম্বর হলো সালাত, মানে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। 3 নম্বর হলো জাকাত, মানে দান। আপনার যা আছে সেখান থেকে একটা অংশ দরিদ্রের মধ্যে আপনি দান করবেন। 4 নম্বর হলো সাওম, মানে রোজা, সাওম রাখা, রোজা রাখা। এটা ইসলামের একটা বড় স্তম্ভ। লাস্ট হলো হজ, পবিত্র হজ পালন করা। ইসলামের এই 5টি স্তম্ভ সমস্ত ইসলামের ধর্মে দীক্ষিত যত মানুষ আছেন, মানে যারা মুসলমান আছেন তারা মানেন। যারা মানেন না তাদেরকে কাফের বলা হবে, বা কাফের বলা যেতে পারে। এবং যারা মানেন না তাদের জন্য ইসলামে একটা বিধানও আছে, শাস্তির বিধানও আছে, সেখানে আমি গেলাম না। আমাদের দেশে এই ইসলাম নিয়ে অনেকে অনেক ধরনের কটূক্তি করে অনেক ধরনের সাজাপ্রাপ্ত হয়েছেন, সেগুলো প্রমাণ আমরা অনেকবার দেখেছি। যেমনটি ধরেন আওয়ামী লীগের সময় লতিফ সিদ্দিকী সাহেব আমেরিকায় যে হজ সম্পর্কে, সৌদি আরবে হজ করা করলে কি হয়, করলে কি হয়, এটা একটা কটূক্তি করছিলেন নিউ ইয়র্ক শহরে যায় একটা মিটিংয়ের মধ্যে। এবং আপনারা জানেন তারপর সেই সরকার, মানে শেখ হাসিনার সরকার, তাকে মন্ত্রীর থেকে অপসারিত করছে। শুধু তাই নয়, তাকে জেলে পর্যন্ত পাঠাইছে। আমি এতগুলো কথা বললাম এই জন্য যে বাংলাদেশে গত 3 দিন যাবৎ একটা বড় আলোচনা চলতেছে। দ্যাট ইজ নীলুফার চৌধুরী মনি একটা টক শুতে গিয়ে বলছেন জাকাতের চেয়ে চাঁদাবাজি বেটার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলছেন উনি? এই মনি, মানে নীলুফার চৌধুরী মনি, একজন তুখোর ছাত্র নেত্রী, অত্যন্ত শিক্ষিতা মহিলা। উনি বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স করেছেন, তারপর একটা পিএইচডি করেছেন। কোথা করেছেন জানি না, খুব সব নারী অধিকার নিয়ে, কোথা থেকে করেছেন সেটা আমরা জানি না। সেই অর্থে মনি একজন শিক্ষিতা নারী। এখন শিক্ষা কি শুধুমাত্র বইপত্রের পড়াশোনাতেই শিক্ষা হয়? না, অনেক মানুষ আছেন যারা উচ্চশিক্ষা নেয়নি, কিন্তু তাদের জ্ঞান অপরিসীম, এবং অনেক মূর্খ আছেন, প্রচুর লেখাপড়া করেছেন, প্রচুর সার্টিফিকেট পেয়েছেন, বাট দে আর আনএডুকেটেড। দে ডোন্ট নো হাউ টু টক, দে ডোন্ট নো হাউ টু প্রেজেন্ট দ্য সাবজেক্ট টু দ্য পিপল।
এই মনি ওদের দলের একজন, নামে মাত্র শিক্ষা গ্রহণ করছেন, আসলে এখানে কিছু নাই। নইলে একজন মুসলিম ধর্মের মানুষ হয়ে, যার পিতামাতা মুসলিম, যার স্বামী মুসলিম, যার সন্তানরা মুসলিম, সে কি করে বলে চাঁদাবাজি জাকাতের চেয়ে ভালো? নাউজুবিল্লাহ। কি বলবো ভাই, ওনাকে নিয়ে তো আজকে 2 দিন যাবৎ পুরো দেশ তোলপাড়, অনেকেই প্রতিবাদ করছেন। জামাত থেকে প্রতিবাদ করা হয়েছে, হেফাজত ইসলাম থেকে প্রতিবাদ করা হয়েছে, অন্যান্য যারা ইসলামিক বক্তারা আছেন তারাও বলছেন এটা উনি কি বললেন, এর একটা সাজা হওয়া উচিত। এই ধরনের উক্তি করবার পর যদি একটা মানুষের সাজা না হয়, তাহলে সেই মানুষটি তো পরবর্তীতে এই ধরনের ইসলাম বিরোধী কথা বলবেন এবং তার দেখা দেখি অন্যরা বলা বলি শুরু করবেন। ইসলামকে আপনারা কোথায় নিয়ে যেতে যাচ্ছেন? দেখেন, এই মনি অনেকে এখন বলছে অ্যাকচুয়ালি উনি বেফাস বলে ফেলেছেন বা উনি ভাইরাল হওয়ার জন্য বলেছেন, এটা হইতে পারে, কারণ উনি ভাইরাল হওয়ার একটা প্রবণতা ওনার মধ্যে আছে। আমরা যদি একটু পিছনের দিকে যাই, দেখবো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির আবরার ফাহাদকে যখন হত্যা করা হয়েছিল, যখন সবাই বলছিল যে ওকে হত্যা করেছে ছাত্রলীগের ছেলেরা, কারণ ফাহাদ ভারত বিরোধী স্ট্যাটাস লিখত, এবং শেষের মধ্যেই সেটাই প্রমাণিত হয়েছে, ছাত্রলীগের ছেলেরা তাকে খুন করেছে। কিন্তু এই মনি কিন্তু তখন বলেছিল এটার পিছনে জামাত আছে। হিসাব কিন্তু মিলে না। জামাত কেন থাকবে ভাই? জামাত কি ভারতপন্থী? জামাত তো ভারত বিরোধী, এবং ফাহাদও ছিল ভারত বিরোধী, তাহলে জামাত কি করে থাকে? এই কথাটা বলে অ্যাকচুয়ালি উনি ভাইরাল হতে চেয়েছিলেন। শুধু তাই নয়, আপনারা জানেন হাদিস সম্পর্কে উনি মন্তব্য করেছিলেন হাদি একটা গিনিপিগ। এবারও কি সে ভাইরাল হওয়ার জন্য করেছেন? আমরা জানি না, কিন্তু এতটা সর্বনাশ কিন্তু উনি নিজেই ডেকে এনেছেন। আজকে আপনি যদি ভার্চুয়াল মিডিয়াতে যান তাহলে দেখবেন তার ক্যারেক্টার অ্যাসিসিনেট হচ্ছে। জি, এমন কথাও বাজারে তুলছেন শেরপুরের এমপি জায়েদ আলী চৌধুরীর সাথে ওনার কি সম্পর্ক? আবার আমাকে ডেনমার্ক থেকে একজন ফোন করে বললো, ভাই আপনি কি জানেন এই নীলুফার চৌধুরী, মনিয়ার, জয়নাল আবেদিন ফারুক একবার ডেনমার্কে এসেছিল, তারপর কি কি জিনিস বলতে চেয়েছিল, আমি এগুলো বলতে চাই না, আমি এগুলো এখানে বলতে চাই না। এখন এই যে অ্যাসিসিনেট হচ্ছে, যে কথাগুলো ডেনমার্ক থেকে আমাকে বলেছে, যে কথাগুলো আমি শেরপুরের থেকে শুনেছি, এই যে তার এখন ক্যারেক্টার অ্যাসিসিনেট হবে, এটা কি তার জন্য ভালো হচ্ছে? কারণ বাংলাদেশে ভার্চুয়াল মিডিয়া এখন এমন একটা জায়গায় চলে গেছে যে আপনি একটা মিথ্যা কথা বলে পার পাবেন। আমি যদি একটা মিথ্যা কথা বলি, তার প্রমাণ আমাকে না দেওয়া পর্যন্ত আমাকে কেউ ছেড়ে কথা বলবে না। মনিকে এখন কেউ ছাড়ছে না। মনির এই কথাটা উজ্জ্ব করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, অথবা মনিকে শাস্তি প্রদান করতে হবে, এমন কথা এখন ভার্চুয়াল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, এবং এটাই স্বাভাবিক। এমন এক জায়গায় আঘাত করেছে এই মনি আপা যে উনি হয়তো বুঝতেই পারেনি যে এই কথাটা বলবার পর কি রিয়াকশন হবে বাংলাদেশে। অবশ্য না বুঝবার কোনো কারণে উনি এত অশিক্ষিত কেউ নন, এবং এই ইদানিংকালে এমপি হয়েছেন সংরক্ষিত কোটায়, এবং অনেকেই বলছেন এই এমপিত্ব পাবার পর ওনার এই জায়গার একটা স্ক্রু লড়ে গেছে। হতে পারে, এটাও হতে পারে, কিন্তু আমরা সেই বিশ্লেষণে যাচ্ছি না। আমাদের শুধু একটি মাত্র কথা, যে এই মনিয়াপা এত বড় কথাটা কোন হিসাবে উনি বললেন। ওখানে অনেক ধরনের আলোচনা হয়েছে, আমি এতগুলো আলোচনায় যাচ্ছি। ওখানে উনি একসময় বলেছেন যে বিগত 18 মাস যে সরকার ছিল, ইউনূসের সরকার, সেটা নাকি জামাতের ছিল। এই কথা উনি বলেছেন ওখানটায়। তার মানে ওনার কথায় বোঝা যাচ্ছে যে ওই 18 মাস জামাতের আমির ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু মনিয়াপা, আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনি একটু হিসাব মিলিয়ে দেখবেন, ওই সরকারের একজন উপদেষ্টা বর্তমানে আপনাদের মন্ত্রী, ওই সরকারের অ্যাটর্নি জেনারেল বর্তমানে আপনাদের একজন মন্ত্রী, ওই সরকারের প্রেসিডেন্ট এখনো আপনাদের প্রেসিডেন্ট, ওই সরকারের অনেক সচিব উপসচিব আছেন যারা এখনো বহাল তবিয়তে আছেন। আপনি কি করে বললেন যে ওই সময় ওই 18 মাস জামাত চালাতো দেশ? অবশ্যই নয়, এই কথা নিয়ে আমরা বহুবার বলেছি, ওই 18 মাস ইউনিসি চালাতো। কিন্তু আপনি এমন এমন উদ্ভট কথা চালু করেন, পাবলিককে কনফিউজ করে দেন। আপনি কি মনে করেন যে আপনি খুব চালাক, আপনি খুব স্মার্ট? এত স্মার্ট হয়েন না মনি আপা। যারা ওভার স্মার্ট তারা কিন্তু নিজেকে সামলাতে পারে। ওই যে লতিফ সিদ্দিকের কথা মনে করেন। আপনার অবস্থা এখন কি হবে আমরা কেউ জানি না। আমরা যারা নর্মাল ভার্চুয়াল মিডিয়াতে কাজ করি, আমরা তো কোনো শাস্তি প্রদান করার কথা বলতে পারি না, কিন্তু প্রচুর মানুষ, প্রচুর মুসলিম জনতা, প্রচুর আবেগী ধর্মপ্রাণ মুসলিম আপনাকে নিয়ে এখন যেভাবে ট্রল করছে, আপনার শাস্তির ব্যাপারে যেভাবে আন্দোলন করছে, মনে হয় আপনি এত সহজ এটাকে সামাল দিতে পারবেন না। এবং আপনার যে সরকার আছে, সে সরকারও বোধহয় একটু বেকায়দায় পড়ে যাবে, কারণ ধর্মের অবমাননা কোনো সরকারই মানবে না। হাসিনাও মানেনি। হাসিনা লতিফ সিদ্দিকীকে লাথি দিয়ে সরিয়ে দিয়েছিল, বলি নাই তো আমরা? তারেক রহমান সাহেব কেটে মেনে নেবে যখন দেখবে তার দলের একজন এমপি, মাত্র এমপি তো পেয়েছি, বোধহয় শপথটা হয়েছে গতকালকে, এর মধ্যে আপনি বেফাস কথাবার্তা বলা শুরু করেছেন, তাও আবার ধর্মকে নিয়ে। রাজনীতি করেন না ভাই, রাজনীতিকে ধর্মের সাথে কেন মিলান? এই যে ধর্মের সাথে মিলিয়ে আজকে আপনি মানুষের দৃষ্টি থেকে মাটিতে পড়ে গেছেন, এখন তো আপনাকে নাঙ্গা করে দিবে মানুষ। এই যে কথা উঠছে শেরপুর নিয়ে, কথা উঠছে ডেনমার্ক নিয়ে, আরো কত কথা আমরা শুনবো, তাতে আপনার কোনো লাভ হবে? এখনো সময় আছে মনি আপা, এখনো সময় আছে। আপনি নিঃশর্তভাবে জাতির কাছে ক্ষমা চান, বলেন আমার এটা স্লিপ অফ টাং, আমি বলে ফেলেছি, এই জন্য আমি দুঃখিত, এই ধরনের কথা আমার বলা উচিত হয়নি। নইলে দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন,
যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।